আমাদের আজকের ক্লাস যেটা ইন্ট্রোডাকশন টু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এখানে আমরা যে জিনিসগুলো দেখবো যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা কি জিনিস, ড্রয়িং ইনস্ট্রুমেন্ট কোনগুলো আমরা ইউজ করি, এটার কি কি ব্যবহার আছে, মানে ইটস ইউজেস আর লাইনস এন্ড টাইপ অফ লাইনস। মানে আমরা ড্রয়িং এর জন্য বিভিন্ন টাইপের লাইন ইউজ করি, কোন লাইন দিয়ে কি বোঝানো হয় সেটা। প্রথম জিনিস যেটা, যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা আমাদের আসলে কেন দরকার। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর প্রথম কথা যেটা, যে আসলে তোমরা এখন ট্রিপলিতে পড়ছো, তাহলে ট্রিপলির একজন স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং ড্রয়িং জিনিসটা কিন্তু আসলে আমরা যেটা পড়ি এটা হলো সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। সিভিল ইঞ্জিনিয়াররা কিভাবে ড্রয়িং করে সেটা সম্পর্কে এখানে আমরা আলোচনা করি। তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা আমাদের এই ট্রিপলির স্টুডেন্টদের কেন দরকার, সেটা হলো আমাদের প্রথম কাজ, যে আমরা কেন এই সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা পড়বো বা এটা শিখবো। এটার মেইন কারণটা হলো যে তোমরা যখন পাশ করে বের হবা, চাকরিতে ঢুকলে একটা বড় অংশের চাকরি কিন্তু আমাদের আছে কনস্ট্রাকশন, যে কোম্পানিগুলো আছে সেখানে। আমাদের নিজেদেরই যেমন নর্দার্ন থেকে পাশ করে অনেকেই আছে, অনেক জায়গায় এরকম চাকরি করে। ইনফ্যাক্ট আমাদের একজন আছে অ্যালামনাই, তার নিজের একটা ফার্মই আছে, তার নিজের একটা ফার্ম আছে, সেই হলো এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিয়ে কাজ করে। সেটা সেই সে নিজেই খুলেছে। তো এই যে যখন তোমরা এরকম কনস্ট্রাকশন বা ডেভেলপার কোম্পানি গুলোতে চাকরিতে ঢুকবে, তখন তোমাদের নিজেদের সরাসরি যে একটা বিল্ডিং ডিজাইন করতে হবে বা কোনো স্ট্রাকচার ডিজাইন করতে হবে সেটা না, কিন্তু সেই স্ট্রাকচারের ভেতরে যে ইলেকট্রিক্যাল ওয়্যারিং গুলো আছে বা ইলেকট্রিক্যাল যেসব ইকুইপমেন্ট ইউজ হয়, লাইট, ফ্যান, এসি, জেনারেটর, এই জিনিসগুলো যে ইউজ হয়, এই ডিজাইন গুলোর কাজ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা। এবং এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা যে এই কাজগুলো করবে, এই কাজ করতে গেলে তাদের কি সিভিল ইঞ্জিনিয়ার একটা ডিজাইন করে দিল, সেই ডিজাইনটা তো আগে বুঝতে হবে, বোঝার পরে তুমি নিজে একটা ডিজাইন করতে পারবা, সেখানে আর কি তুমি ওয়্যারিং এর কাজ করতে পারবা বা সাবস্টেশন ডিজাইন করতে পারবা। তাহলে কি প্রথম কাজ হলো এই সিভিল ইঞ্জিনিয়ারিং এর ড্রয়িংটা মোটামুটি বুঝতে পারা। তো আমাদের এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কোর্সের মেইন উদ্দেশ্যটাই হলো এই সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা বুঝতে পারা। ওয়্যারিং এর কাজটা তোমরা আরেকটা কোর্স আছে ইলেকট্রিক্যাল সার্ভিস ডিজাইন, ওইটা তোমাদের আসবে, সামনে আসবে, হয়তো 2-3 সেমিস্টার পর। সেই সেমিস্টার কোর্সে যখন যাবা তখন দেখবে ইলেকট্রিক্যাল সার্ভিস ডিজাইন কোর্সে যখন যাবা তখন কিভাবে ওয়্যারিং গুলো করতে হয় সেগুলো সম্পর্কে আলোচনা। তো আমাদের মেইন উদ্দেশ্য যেটাই এটাই বললাম, যে একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর মেইন উদ্দেশ্যটা হলো একজন সিভিল ইঞ্জিনিয়ার যদি কোনো ডিজাইন করে দেয় তোমাকে, তুমি যেন ডিজাইনটা দেখে বুঝতে পারো কোথায় কি আছে। তো এটা বুঝতে পারার জন্য আমাদের এই ড্রয়িং এর একদম বেসিক কনসেপ্ট গুলো দরকার হবে। প্রথমেই যেটা আসছে সেটা হলো আমাদের এই যে এই একটা অবজেক্ট, দেখো মাঝখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হলো একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট। এই অবজেক্টটার বিভিন্ন প্রজেকশনের ভিউ, এটা সম্পর্কে তোমাদের একটা ধারণা থাকতে হবে। এটার একটা আলাদা নামই আছে অর্থোগ্রাফিক প্রজেকশন। আমরা নেক্সট ক্লাসেই অর্থোগ্রাফিক প্রজেকশন নিয়ে দেখব যে এটা আসলে কিভাবে করা হয়। বা এই অর্থোগ্রাফিক প্রজেকশনটা আমাদের আসবে, কারণ আমরা যখন একটা লেয়ার প্ল্যান দেখবো, একটা বিল্ডিং এর প্ল্যান দেখবো, আমাদের কিন্তু এই প্রজেকশন ভিউ গুলাই আমাদের সামনে আসে। তো ছোটখাটো অবজেক্ট দিয়ে আমরা শুরু করব কিভাবে অর্থোগ্রাফিক প্রজেকশনটা করা হয়। সেই অর্থোগ্রাফিক প্রজেকশনটার পরে আমাদের কাজ হলো যে একজনের কাছে যদি অর্থোগ্রাফিক প্রজেকশন দেয়, এখানে যে ধরো এই ভিডিওতে যে জিনিসটা দেখানো হলো, যে একজন এই 3 ডাইমেনশনাল ভিউ থেকে অর্থোগ্রাফিক প্রজেকশনটা তৈরি করলো, তৈরি করে এই ড্রয়িংটা সে আরেকজনকে দিলে সে কিন্তু এই ড্রয়িং দেখে এই 3 ডাইমেনশনাল অবজেক্টটা কি ছিল সেটাকে আবার ডিজাইন করতে পারবে। তার মানে কি, মানে প্রথম কাজ ছিল 3D থেকে 2D তে নিয়ে গিয়ে 6টা যে প্লেন আছে 6টা প্লেনের ডিজাইন করা, আর তারপরের কাজ হলো সেই 2D টাকে দেখে আবার 3D ডিজাইনটা কিরকম ছিল সেটা বের করা। এই জিনিসগুলো আমাদের কোথায় কোথায় কাজে লাগে দেখো, যে শিপ ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগে, অটোমোবাইল যেটা বিভিন্ন গাড়ি ডিজাইনের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট।
তারপরে আমাদের আছে এই যে কনস্ট্রাকশন, যেটা বললাম যে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে ট্রিপল এর ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে কনস্ট্রাকশন সাইটে হলো এটার ইউজটা সবচেয়ে বেশি হয়। এই তিনটা জায়গাতেই এই ইউজ বেশি। এখন যেটা আসলে আমরা ড্রয়িং করতে গেলে কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করবো সেটা সম্পর্কে আলোচনা করা। তো দেখো, প্রথমে যেটা আছে, একটু পরে আমি আরো ডিটেইল আলোচনায় আসবো, ভিডিওতেও একটু পরে ডিটেইলে দেয়া আছে। প্রথম হলো যে ড্রয়িং বোর্ড লাগবে আমাদের। ড্রয়িং বোর্ডের পরে ড্রয়িং পেপার, তারপর পিন, তারপরে ক্লিপ, তারপর স্টেপ, পেন্সিল, এই জিনিসটাকে বলা হয় টি স্কোয়ার, এটাকে বলে সেট স্কোয়ার, স্কেল, ড্রাফটার, এটা হলো রোলার স্কেল, প্রোট্রাক্টর যেটাকে আমরা বাংলা বলি চাঁদা, এটা হলো ফ্রেঞ্চ কার্ভস, এটা কম্পাস, ইরেজার, এই কটা জিনিস লাগবে। এখন আমরা একটা একটা করে দেখবো যে কোনটাতে আসলে কি জিনিসগুলো আমরা ইউজ করবো। প্রথম এই হলো ড্রয়িং বোর্ড। নর্মালি কেউ যদি নিজের বাসায় কাজ করতে চায় তাহলে তার জন্য ড্রয়িং বোর্ডটা খুব ইম্পর্টেন্ট। ড্রয়িং টেবিল কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা জিনিস। ড্রয়িং টেবিল যেগুলো প্রফেশনালি ইউজ করে আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়াররা, সেগুলো অনেক এক্সপেন্সিভ। লাইক এক একটা টেবিলই ধরো আমি দেখলাম একদম মিনিমামের মধ্যে যদি আমি যাই তাহলে বোধ হয় $400-500 রেঞ্জে দাম। $400 কিন্তু বাংলাদেশি টাকায় হিসেবে প্রায় 35 থেকে 40-45 হাজার টাকা। তো এটা একদম মিনিমাম গুলোর কথা বলছি, প্রফেশনাল লেভেল না, একদম বেসিক লেভেলের যেসব ইঞ্জিনিয়ারিং টেবিল আছে, ড্রয়িং টেবিল। তো এই ড্রয়িং টেবিল এক্সপেন্সিভ হওয়ার কারণে নরমালি বাংলাদেশে অনেকেই আছে যারা অ্যামেচার লেভেলে তারা ড্রয়িং বোর্ড ইউজ করে নিজেদের বাসায় কাজ করার জন্য। আমাদের ইউনিভার্সিটিতে যেটা ড্রয়িং টেবিল আছে কিছু, ওগুলো খুব এত ভালো। দাম হওয়ার কারণ কি স্যার? এগুলোর মধ্যে অনেক রকম ফাংশন থাকে। একটা ড্রয়িং টেবিলে বিভিন্ন টাইপের ফাংশন থাকে, যে এখানে তোমার যেমন মানে 1 মিলিমিটারও কোথাও ছোট বড় হতে পারবে না, এরকম প্রিসিশন দিয়ে এটা তৈরি করতে হয়। কারণ এর উপর ডিপেন্ড করবে এই বোর্ডের ডাইমেনশন, এটার যে এই স্মুথনেস, এগুলোর উপর ডিপেন্ড করবে তোমার ড্রয়িং এর কোয়ালিটি। একটু যদি আঁকা বাঁকা হয় তোমার ড্রয়িং এর কোয়ালিটিতে ওইটা রিফ্লেক্ট করবে, বা একটু যদি বেশি কম হয় কোথাও। ধরো এই অ্যাঙ্গেলটা নরমালি টেবিলের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, কিন্তু তুমি যদি তোমার বাসার টেবিল বা আমি আমার বাসার টেবিল যদি মেপে দেখি, আমার যদি দেখি যে 90 ডিগ্রির জায়গায় 91 ডিগ্রি আছে বা 89 ডিগ্রি আছে, আমার কিন্তু তেমন কিছু একটা যাবে আসবে না, তোমারও কোনো সমস্যা নেই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 5 ডিগ্রি কোনো সমস্যা নেই, তাতে কি যায় আসে। কিন্তু ড্রয়িং টেবিলের ক্ষেত্রে 90 মানে 90.01 ডিগ্রিও চেঞ্জ থাকতে পারবে না। এই ধরনের প্রিসিশন মেনটেন করতে হয়। এবং আমি যে দামটা বললাম, এই দামগুলো হলো একদম মিনিমাম দামের যেসব প্রফেশনাল টেবিল আছে সেগুলো। আরো ভালো মানে গেলে অনেক এক্সপেন্সিভ হয়। তোমরা একটু গুগলে সার্চ দিয়েও দেখতে পারো, ড্রাফটিং টেবিল নামে, ইঞ্জিনিয়ারিং ড্রাফটিং টেবিল, দেখবো এখানে অনেক এক্সপেন্সিভ বা অনেক কোয়ালিটির দেখায়, অনেক সাইজের আছে। তো যাই হোক, আমাদের নর্দার্ন ইউনিভার্সিটি, বুঝি নাই মানে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক টেবিলস লিখে সার্চ দিলে দেখতে পাবো। ড্রাফটিং টেবিল, ড্রাফট করে যেটা ইঞ্জিনিয়ারিং ড্রাফটিং টেবিল। তো আমাদের নর্দার্ন ইউনিভার্সিটিতে অলরেডি কিছু ইঞ্জিনিয়ারিং কাজের জন্য টেবিল আছে, যদিও সেগুলো ওই লেভেলের কোয়ালিটি নাই এখন যেগুলো আছে। তোমরা যারা ভার্সিটিতে ক্লাস করেছো, তোমরা অবশ্য 5th সেমিস্টার তো কিছুদিন সরাসরি অন ক্যাম্পাস ক্লাস করেছো, তাই না? 5th সেমিস্টারে যারা আছো, 4th সেমিস্টার মিড টার্ম পর্যন্ত ছিলাম স্যার, হ্যাঁ, অল্প তারপরে তো কিছু স্যার অনলাইনে হলো। 4th সেমিস্টার এখনো সরাসরি ক্লাস করো নাই। আমাদের বনানীর এই বিল্ডিং এর 1003 নাম্বার রুমে হলো ড্রয়িং ল্যাবটা আছে। ড্রয়িং ল্যাবে ওখানে বোধহয় 22-23টা ড্রয়িং টেবিল আছে, ছোট সাইজের, যদিও ওগুলো অত ভালো কোয়ালিটির। কথা বুঝতে পারছি না আমি, আরেকবার একটু বলে। এখন তো আমাদের ক্যাম্পাস অফ না স্যার? এখন অফ, হ্যাঁ। মাঝখানে খোলা ছিল, এই লকডাউন দেওয়ার আগে খোলা ছিল। জি স্যার, এটা তো স্যার অনেকবার গেছি স্যার। হ্যাঁ, তোমার সাথে তো দেখা হয়েছে, এমনি খোলা ছিল। আর এখন বোধহয় শুধু
13 তলাটা খোলা থাকে, ওই একাডের লোকজন যায়, 13 তলা খোলা থাকে। যাই হোক, যেটা বলছিলাম, আমাদের ড্রয়িং টেবিল আছে কয়েকটা, ওইগুলো খুব একটা ভালো কোয়ালিটির না, বাট রিসেন্টলি এই তোমাদের মিট শুরু হওয়ার আগের সপ্তাহে আমরা পার্মানেন্ট ক্যাম্পাসে যে শিফটিং করব, সেটার জন্য পার্মানেন্ট ক্যাম্পাসে কোন রুমটাকে ড্রয়িং ল্যাব করা যায় এবং সেটা আমরা ঠিক করে এসেছি। আমি গিয়েছিলাম, আরো তোমাদের দুজন স্যার গিয়েছিল, এবং সেই ল্যাবের জন্য আমরা টেবিল কি দিতে পারি সেই অনুযায়ী আমরা কিছু রিকুইজিশনও দিয়ে এসেছি, একটু ভালো কোয়ালিটির কিছু টেবিল দেওয়ার জন্য। এখন যেগুলো আছে সেগুলো হলো মোটামুটি কাজ চালানোর জন্য ঠিক আছে, আর আরেকটু ভালো কোয়ালিটির জন্য আমরা বলে এসেছি, দেখা যাক লকডাউন খুললে হয়তো আসবে আমাদের এসব জিনিসপত্র। তো প্রথম জিনিস হলো এই যেটা দেখতে পাচ্ছ, যে ড্রয়িং বোর্ড অথবা ড্রয়িং টেবিল যেটাই আমরা বলি। এখানে যেমন এই যে কিছু ডাইমেনশন দেওয়া আছে, যে 25 মিলিমিটার ঠিক হয় ড্রয়িং বোর্ড গুলা, নিচে দুটো ইয়ে টাইপের থাকে, বিট টাইপের থাকে, এবং এই যে এটা খুব ইম্পর্টেন্ট, খুবই স্মুথ হতে হবে ড্রয়িং টেবিল, স্মুথনেস খুব ইম্পর্টেন্ট, এবং এই যে এই কোথায় কতটুকু উইথ এটাও খুব ইম্পর্টেন্ট, একটু বেশি কম হতে পারবে। সেকেন্ড জিনিস যেটা ড্রয়িং পেপার, ড্রয়িং পেপারটা নরমালি আমরা যেটা করি আর্ট পেপার যেটা পাওয়া যায় এই যে বিভিন্ন বইয়ের দোকানে বা খাতা বইয়ের দোকানে, সেই আর্ট পেপার গুলো আমরা ইউজ করি, এই আমাদের ড্রয়িং পেপার। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, পেপারের সাইজ অবশ্যই বোর্ডের চেয়ে ছোট হতে হবে, বোর্ডের চেয়ে বড় আর্ট পেপার হলে তো আর ড্রয়িং করতে পারবো না। এখানেও বলি যে প্র্যাকটিক্যালি আমরা যেই কাজটা করতাম 1003 নাম্বার রুমে যে আমাদের ড্রয়িং ল্যাব আছে, সেখানকার ড্রয়িং টেবিল গুলো সাইজে একটু ছোট। নরমালি যে আর্ট পেপার গুলো কিনে আনা হয়, সেই আর্ট পেপার গুলো দিয়ে সেই আর্ট পেপারের চেয়ে আমাদের টেবিলের সাইজ ছোট। এই কারণে আমি যখন এইটা ক্লাস নিতাম, সরাসরি অন ক্যাম্পাস ক্লাস যখন নিতাম, আমি সবসময় বলতাম আর্ট পেপারকে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিতে, 2 ভাগ করলে সুন্দর মতন সাইজটা সেট হয়, যে ওই টেবিলের চেয়ে অল্প একটু ছোট থাকে তখন কাগজটা। তো আমরা হাফ করে কাজ করতাম, এখন যে সাইজ আছে সেটার উপর ডিপেন্ড করবে। এবং আমাদের মোটামুটি ধরো এক ক্রেডিটের যেহেতু কোর্স, এক ক্রেডিটের কোর্সে হয়তো এক একজনের 5টা আর্ট পেপার বা 5-6টা আর্ট পেপার কিনলেই হয়ে যেত। আর্ট পেপার কিনে ওটা হাফ করে নেওয়া মানে তো 5টা আর্ট পেপার হলো 10টা বা 12টা হয়ে যায়, ওই কটাতে আমাদের কাজ হয়ে যেত। আর্ট পেপারের পরে আছে হলো পিন আর ক্লিপ, 2 রকম জিনিস। যদিও আমরা মানে পার্সোনালি যে যা ইউজ করে সেটা আলাদা ব্যাপার, বাট যখন ভার্সিটির ল্যাবে ইউজ করবে, সেটা নর্দার্নের ল্যাব হোক বা অন্য যে কোনো ইউনিভার্সিটির ল্যাব, সেখানে পিন ইউজ করা নিষেধ থাকে, কারণ পিন ইউজ করা মানেই তো বোর্ডটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, হয়তো অল্প কিছুদিন ইউজ করলে আর এটা পরবর্তীতে ইউজ করার মতন অবস্থা থাকবে না। এই কারণে ভার্সিটি বা পাবলিক যে কোনো জায়গার ড্রয়িং টেবিলে পিন ইউজ করা নিষেধ। ক্লিপ ইউজ করতে পারো, যদিও ক্লিপ এত চওড়া ক্লিপটা খুব বেশি অ্যাভেলেবল থাকে না। ক্লিপ ইউজ করলে তো মনে হয় না স্যার, ক্লিপ বা ওই যে ক্লিপের চেয়ে আমি যেটা করাতাম সেটা হলো স্কচ টেপ ইউজ করা, একদম প্রিসাইসলি চারপাশে স্কচ টেপ দিয়ে যেন সোজাভাবে কাগজটা অ্যাটাচ থাকে, কারণ এই ক্লিপ গুলো সব জায়গায় পাওয়া যায় না। আমি অনেক খুঁজে নর্দার্নের ল্যাবের জন্যই বোধহয় কয়েকটা ক্লিপ পেয়েছিলাম সেই গিয়ে নীল খেতে গিয়ে, খুব বেশি অ্যাভেলেবল না এই টাইপের ক্লিপ। তো টেপ ইউজ করলে কাজটা সহজ হয়ে যায়, অত ঝামেলার কিছু নেই। তারপরে যেটা বললাম যে পেন্সিল, আমাদের জন্য আসলে আমরা যদি বলি ট্রিপল এর ইঞ্জিনিয়ারিং এর জন্য পেন্সিল যে এত ভেরিয়েশন আনাটা খুব বেশি ইম্পর্টেন্ট। 2H বা HB বা H, আমি সাধারণত বলতাম 2B ইউজ করতে। 2B আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরাও 2B বেশি ইউজ করতাম। 2B তে মোটামুটি গাঢ় হয়, কিন্তু খুব বেশি গাঢ় না। HB তে আবার বেশি হালকা হয়ে যায়। মোটা অনেক পিন পাওয়া যায়, যেমন 8B, তারপরে হ্যাঁ, ওইগুলা তো অনেক বেশি গাঢ় হয়ে যায়, এবং কোথাও একটু ভুল হলে মুছতে গেলে একদম কাগজটা নষ্ট হয়ে যায়। মানে যত ওই 4B 6B 8B তে যাবে, তো 2B টা মোটামুটি অ্যাকসেপ্টেবল, HB বা 2B। আচ্ছা, এরপর আসলো টি স্কেল। টি স্কেলে যে এখানে দেখতে পাচ্ছ যে এই পাশে একটা ছোট বার টাইপের থাকে এবং এই পাশে একটা লম্বা স্কেল থাকে। এই টি স্কেলটা যখন আমরা
অন ক্যাম্পাস ক্লাস করি, এটা আমি সবসময় স্টুডেন্টদের বলি যে কাগজ, টি স্কেল, সেট স্কোয়ার, কম্পাস এগুলো নিজেদের কালেক্ট করতে হবে, হয় কিনে নিতে হবে অথবা সিনিয়র বা কারো কাছে পরিচিত থাকলে সেখান থেকে কালেক্ট করে নিতে হবে। তো এই টি স্কেলের কাজ হলো এটা আমাদের টেবিলের উপর বসিয়ে একদম টেবিলের সাথে হরাইজন্টাল লাইন খুব সুন্দর ভাবে আঁকা যায়। এখানে তোমাদের বোধহয় ডেমনস্ট্রেশনও দেয়া আছে, যেখানে যেমন একটা জিনিস বলেছে যে এই জায়গাটা একদম প্রিসাইসলি 90 ডিগ্রি থাকে। এই কারণে এই যে টেবিলের উপর যখন তুমি এইভাবে বসাবা, এই লাইনগুলো যদি কাগজটা সোজা করে বসাও একদম প্রপার হরাইজন্টাল লাইন আসবে সব, এবং এটা উপরে নিচে করে লাইনের পজিশনটা কোথায় দিব সেটা ঠিক করা। এটা আমরা প্র্যাকটিক্যালি করতাম। তারপর আসলো সেট স্কোয়ার। সেট স্কোয়ারের হলো দুইটা থাকে, একটা হলো এরকম, নরমালি আমরা জ্যামিতি বক্সে যেই ধরনের সেট স্কোয়ার দেখি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর জন্য তার চেয়ে একটু বড় সাইজের সেট স্কোয়ার ইউজ করা হয়। ধরো বেশ অনেকটা বড় সাইজেরই ইউজ করা হয়, ল্যাবে আমাদের আছে সেট স্কোয়ার 8-10 ইঞ্চি বা তার বড় হবে এই এজ গুলো, জ্যামিতি বক্সের গুলো তো তুলনামূলক ছোট। তো এখানে দেখতেই পাচ্ছ যে এটা হলো 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, আর এখানে থাকে হলো এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। সো আমাদের এই কয়টা অ্যাঙ্গেল যদি হাতে থাকে যে 90, 45, 30, 60, আমরা কিন্তু অনেকগুলো অ্যাঙ্গেল শুধু সেট স্কোয়ার দিয়ে খুব সুন্দর মতো আঁকতে পারবো। বেসিক আমাদের এই কয়টা অ্যাঙ্গেল হলে অনেকগুলো কাজই ইজিলি করা পসিবল। এখানে দেখানো হচ্ছে যে এটা হলো 90 ডিগ্রির, এই পাশে 90, এটা 45, এটা 45, এই পাশে এটা হলো 30, এটা 60, এটা 90। এই যে এখন টি স্কেল দিয়ে টি স্কেলের উপর যদি এটা বসিয়ে আঁকো তার মানে কি, এই যে এর আগে যে দেখলা একটা জিনিস দেখাই, এই যে এই অ্যাঙ্গেলটা একদম প্রিসাইসলি 30 ডিগ্রি হয়ে গেল, বা যদি আমরা এখানে দাগ দিতাম তাহলে 90 ডিগ্রি হবে। তো বেশ কিছু অ্যাঙ্গেল আমরা এইভাবে করতে পারি। এরপর আছে আমাদের স্কেল, স্কেলের পরে আছে প্রোটেক্টর যেটাকে আমরা চাঁদা বলি। ড্রয়িং এর জন্য কি চাঁদা আলাদা নাকি নাকি আমরা যে সাধারণত ব্যবহার করি ওইগুলাই? সাধারণত বড় চাঁদা ইউজ করা হয়, বাট চাঁদার ইউজটা আমাদের খুব বেশি হবে না। সো তোমাদের যেই চাঁদা জ্যামিতি বক্সে থাকে ওটা ইউজ করে করতে পারবে, বাট ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর চাঁদার সাইজও ওই যে সেট স্কোয়ারের মতন বড় হয় তুলনামূলক। এখানে অ্যাঙ্গেল গুলো দেখানো আছে যে যেখানে যে পরিমাণ অ্যাঙ্গেল দরকার আমরা সেই অনুযায়ী কাজ করতে পারি। তো এই সেট স্কোয়ার, টি স্কেল, সেট স্কোয়ার, স্কেল আর চাঁদা, এই চারটার কম্বিনেশন হলো আমাদের এই যে ড্রাফটিং ইনস্ট্রুমেন্ট। এটাকে বলা হয় ড্রয়িং ড্রাফটার। ড্রাফটার জিনিসটা একদম প্রফেশনাল লেভেলের একটা ব্যাপার। এটা আসলে আমাদের ল্যাবেও নাই, আমরা যখন নিজের স্টুডেন্ট ছিলাম আমাদের ল্যাবেও এটা করা হয় নাই, মানে এটা কখনো ছিল না। নরমালি একাডেমিক কাজের জন্য এটা ইউজ করা হয় না, এটার ইউজটা আসে একদম টোটালি যখন প্রফেশনাল লেভেলে কেউ কাজ করে তখন এইসব ড্রাফটার নিয়ে কাজ করে। এবং ওই যে একটু আগে যে বললাম যে ড্রয়িং টেবিল অনেক এক্সপেন্সিভ হয়, তার একটা বড় কারণ হলো যে সাধারণত ভালো ড্রয়িং টেবিলে এইসব ড্রাফটিং যে ইনস্ট্রুমেন্ট এগুলা অ্যাটাচ থাকে, একদম টেবিলের সাথেই অ্যাটাচড। আমার যেখানে যেটা দরকার আমি এখান থেকে কাজ করে নিতে পারবো, এবং এইটা দিয়ে একসাথে সবগুলা কাজই করা যায়। যে এখানে তুমি ওই সেট স্কোয়ারে কাজও করতে পারবা, টি স্কোয়ারে কাজ করতে পারবা, চাঁদার কাজ করতে পারবা, নর্মাল স্কেল তো আছে, তো সবকিছু এখানে করা পসিবল। রোলার স্কেলটাও আসলে প্র্যাকটিক্যালি আমাদের একাডেমিক কাজের জন্য দরকার হয় না। রোলার স্কেল হলো স্কেলেরই একটা আর কি স্পেশাল বলবো একটা ফর্ম। ফ্রেঞ্চ কার্ভস এটাও দরকার হয় না, ফ্রেঞ্চ কার্ভস এর ইউজটা হয় ইলিপস বা প্যারাবোলা এই টাইপের কোনো কিছু আঁকতে গেলে, সাধারণত আমাদের এই কেসে ওরকম দরকার হয় না কোথাও। ফ্রেঞ্চ কার্ভ, ধরো ইলিপস আঁকা হলো, যে ফ্রেঞ্চ কার্ভ দিয়ে ইলিপস আঁকা হচ্ছে বা প্যারাবোলা আঁকা হচ্ছে, এই ধরনের কাজ। কম্পাসটা আমাদের জন্য আবার জরুরি, কম্পাস দিয়ে আমাদের অনেক কিছুই দরকার হয়, মানে অ্যাঙ্গেল বা যে কোনো কিছুই আমরা কম্পাস দিয়ে করি, বা কম্পাস দিয়ে বেশ কিছু আমাদের এক্সপেরিমেন্টও আছে যে কম্পাস দিয়ে কোন একটা অ্যাঙ্গেল বের করা বা এরকম করা।
ইরেজার তো নরমাল ইরেজার, যেটা আমরা বলি সবসময় এখানে ভালো কোয়ালিটির ইরেজার ইউজ করা ভালো, যেগুলো একটু সফট সফট ইরেজার গুলো এরকম হয়ে যায় কাগজটাকে নষ্ট করে। তো এই কয়টা হলো আমাদের মোটামুটি গেল ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রুমেন্ট, যেগুলো আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর জন্য ইউজ করি ল্যাবে অথবা প্রফেশনালি। এরপরে যেটা যে আমাদের বিভিন্ন ধরনের যে লাইন আছে, লাইন সম্পর্কে কিছু আইডিয়া নেওয়া দরকার। দেখো এখানে আমাদের লাইন সম্পর্কে আসবে। সাপোজ এটা হলো আমাদের একটা গ্রাফ দেয়া আছে, এই গ্রাফে কিন্তু লাইনগুলো সম্পর্কে অনেক কিছু বলা আছে। তোমরা একটু খেয়াল করে দেখো, সবচেয়ে এরকম মোটা ভাবে দাগ দেয়া যে লাইনটা, এটাকে বলা হয় আউটলাইন। আমাদের এখানে কোথাও এই যে লেখাই আছে, দেখো আউটলাইন। এই যে একদম মোটা লাইনটা হলো আউটলাইন। যে কোনো অবজেক্টের সবচেয়ে বাইরের যে লাইনটা থাকে সেটাকে আমরা বলি আউটলাইন। তারপর নর্মাল যে লাইনটা থাকে, যে চিকন করে লাইন দেয়া, এটা হলো আমাদের সাধারণত মানে মাল্টিপারপাস ইউজ করার লাইন। এখানে যেমন এই যে ইন্ডিকেশনের জন্য এই টাইপের লাইন ইউজ করেছে, তারপরে লেন্থ বোঝানোর জন্য এটা ইউজ করেছে, যে কতটুকু লেন্থ আছে, এই ধরনের কাজের জন্য এই লাইনটার ইউজটা বেশি হয়। এরপরে যেটা আছে এই যে এই ঢেউয়ের মতন, এটা আসলে কার্ভড লাইন, এটার ইউজ খুব বেশি না এখানে। কার্ভ লাইন কোথাও নাই, আমি তোমাদের একটুখানি করে আপনার কথা দেখাচ্ছি। শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছ না আমার কথা? হ্যালো, হ্যালো, মেয়েদি কথা শুনতেছে স্যার? না না, শোনা যায় না। আমার কথা শুনতে পাচ্ছ না? জি স্যার, এখন পাচ্ছি স্যার। ওই যে কার্প বইলা স্যার থেমে গেছিলেন। স্যার আপনার কথা হঠাৎ করে অফ হয়ে দাও, হঠাৎ করে জি শোনা স্যার, যায় না। তিন নাম্বারটা স্যার লাইন আর কি ঢেউয়ের হ্যাঁ, মতো। 3 নাম্বারটা কার্প এখন আমি দেখাবো। 3 নাম্বারটা যেটা 3 নাম্বার কার্ভ লাইনের ইউজটা এখানে সরাসরি দেয়া নাই। এটা হলো ধরো একটা বড় স্যার অবজেক্ট কথা আছে। বাইরে বাইরে আসে স্যার। না, এখন স্যারের কথা ঠিক আছে। স্যার আপনার কথা শোনা যায় না। স্যার এখন ঠিক আছে স্যার। স্যার এখন হ্যালো কথা হচ্ছে না। স্যার আপনার কথা শোনা যায় না স্যার। আমি এখন কিছু বলছি না, একটু অপেক্ষা করো। এখন শুনতে পাচ্ছ? জি স্যার, এখন ক্লিয়ার স্যার। আচ্ছা, ঠিক আছে। যেটা বলছিলাম, কার্ভ লাইনের ইউজটা হলো এরকম যে ধরো আমাদের একটা যে কোনো একটা, ধরো আমি কি বলবো, অবজেক্ট আমি আঁকার চেষ্টা করছি, 2 ডাইমেনশনালি একটা অবজেক্ট, কিন্তু সেই অবজেক্টের লেন্থটা বাকি ফিগারের তুলনায় অনেক বড়। ধরো এখানেই যেটা, যে এটা তো দেখাচ্ছে কত, এটা 90। তো এইটাই যদি 90 না হয়, দেখা গেল 1000 হয়, তার মানে কি এখানে চলতেই থাকবে চলতেই থাকবে, এরকম একটা বিশাল লেন্থ চলে আসবে না? দেখা যাবে জি স্যার। এটাকে যদি প্রপারলি আমি একে বোঝাতে চাই, বাকি অংশটা খুব ছোট করে রাখতে হবে, আমি যদি স্কেলটা মেনটেন করি। আবার এটাকে যদি প্রপারলি আঁকতে যাই, এটা অনেক বড় দেখা যাবে, আমার কাগজেই ঠিক মতন জায়গা হবে না। এই ধরনের কেস করার জন্য যেটা করা হয় সেটাই আমরা করি এই কার্ভ লাইন দিয়ে। ওটা হলো এরকম যে ধরো এটা 1000, এটা লেন্থ। সো আমরা 1000 পর্যন্ত না এঁকে, টোটালটা যেহেতু একই জিনিস, এই পর্যন্ত এনে এরকম কার্ভ করে দিব, এই যে কার্ভ লাইনে যেরকম থাকে। তারপর এই পাশে আরেকটা কার্ভ দিয়ে এই পাশে আমরা এইখানেই ধরো শেষ করে দিলাম। তো আমরা বলে দিলাম এটা হলো 1000, এটা হলো 1000। তো যখন এরকম বড় একটা জিনিসকে আমরা মাঝখান থেকে ব্রেক করে নিব, এটাকে আসলে ব্রেক করার জন্য ইউজ করা হয়। যে টোটালটা আমি না দেখিয়ে অল্প একটু অংশ দেখালাম, বাকি অংশটা বললাম ব্রেক করে দিচ্ছি, এর মধ্যে আছে। এই কাজে হলো এই কাজটা ইউজ করা হয়, এই থার্ড যে লাইনটা আছে। বুঝা গেছে?
স্যার ফার্স্ট দুইটা লাইনটা স্যার আবার একটু বুঝাইলে ভালো হতো স্যার, আমি পাইনি স্যার, নেট সমস্যা করতেছে। যেটা বললাম যে ধরো বাকি ড্রয়িং এর চেয়ে বাকি যেসব অবজেক্ট আছে তার চেয়ে কোনো একটা অবজেক্টের লেন্থ যদি অনেক বড় হয়, যে এই ধরো যে বাকি সবকিছু এরকম সাইজ ঠিকই আছে কিন্তু এটার সাইজ ধরো 1000, তাহলে কি এটা আঁকতে গেলে আমার পেজের মানে বাইরে ওই চলে যে যাবে। স্যার আউটলাইন আর হলো যে মানে যেটা ইন্ডিকেট করার লাইন, যে দুইটা লাইন সম্পর্কে জানতে চাচ্ছিল, এটা মনে হয় বুঝছে। আচ্ছা, আউটলাইন হলো এই যে সবচেয়ে বাইরের যে লাইনটা থাকে, দেখো এই যে বাইরের লাইনটা হলো ডার্ক করে দেওয়া, এই যে সব জায়গায় দেখো বাইরের লাইনটা এরকম ডার্ক করে দেওয়া আছে, যে আমাদের যেখানে অবজেক্টটা কতটুকু আছে বোঝানোর জন্য যেটা আমরা ইউজ করবো। আমরা নেক্সট উইকে যখন অর্থোগ্রাফিক প্রজেকশনে যাব আউটলাইনের ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে, আমরা যখন নিজেরা সরাসরি ড্রয়িং দেখবো। আর সেকেন্ড লাইন যেটা সেটা হলো এই যে লেবেল করার স্যার জন্য আউটলাইনটা স্যার কার্ভ থাকবে স্যার? না, আউটলাইন তো না, আমি প্রথমটা বলছি, প্রথমটা আউটলাইন একদম উপরে যেটা, প্রথমটা হলো আউটলাইন। মানে আউটলাইনটা একটু মোটা হবে স্যার নাকি স্যার? হ্যাঁ, আউটলাইনটা মোটা হবে। নরমালি ধরো এটা ওই যে বললাম যে এটা হয়তো 2B দিয়ে আঁকা হয়, এটা হয়তো HB, সো এটা হলো একটু মোটা হয়, এটা হলো একটু চিকন থাকে। এই চিকনটা ইউজ করা হয় কোথায়, যে যখন আমরা লেবেল করব কোনো কিছু, যে এটা সেন্টার লাইন অথবা কোনো কিছুর লেন্থ বুঝাবো, তখন হলো সেকেন্ডটা ইন্ডিকেশনের জন্য ইউজ করি। থার্ডটা তো বললাম যে অবজেক্টের লেন্থ যদি এরকম থাকে। ফোর্থটা অলমোস্ট সিমিলার, ফোর্থটা হলো যদি একটা সিঙ্গেল লাইনের ক্ষেত্রে হতো, এটা যেমন আমি একটা অবজেক্টের ক্ষেত্রে বললাম ব্রেক করে দিচ্ছি, যদি আমার শুধুমাত্র একটা লাইন এরকম অনেক লম্বা হতো সেটাকে আমরা চাইলে এটা দিয়ে ব্রেক করে দিতে পারি, যে আমি এখানে 1000 পর্যন্ত যাওয়ার কথা ছিল, আমি অল্প একটু দেখালাম, ব্রেক করে দিই। মানে এই জিনিসটা হলো টু ডাইমেনশনাল ড্রয়িং এর ক্ষেত্রে ইউজ করা হয় এই কার্ভটা, আর এই জিনিসটা ইউজ করা হয় ওয়ান ডাইমেনশনাল এর ক্ষেত্রে, যে সিঙ্গেল লাইন থাকলে এইভাবে আমরা ব্রেক করি, আর টু ডাইমেনশন হলে এইভাবে ব্রেক করি। এই দুইটাকেই বলা হয় ব্রেক লাইন। এই লাইনটা স্যার নেম কি স্যার? আমার নাম কি বলবো স্যার এই লাইনটা? ব্রেক লাইন, দুইটাই ব্রেক লাইন। ব্রেক লাইন। হ্যাঁ স্যার একটা ওয়ান ডাইমেনশনাল, একটা টু ডাইমেনশনাল। হ্যাঁ, এটা হলো 1D এর জন্য, এটা ওয়ান ডাইমেনশনাল এর জন্য, আর এটা হলো টু ডাইমেনশনাল এর জন্য। তারপরে দেখো এই যে এটা যেটা আছে এই লাইনটাকে বলা হয় হিডেন লাইন। এই যে এই ডট দেয়া যেটা, এই যে দেখো হিডেন লাইন। হিডেন লাইন বলতে বোঝানো হয় কোন একটা অবজেক্টের আমরা যেই ফেসটা দেখছি সামনের দিক, সেটাকে তো আমরা নর্মাল ভাবে আঁকি, পেছনের দিক যেটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি না কিন্তু পেছনে একটা কিছু আছে, মানে ধরো পেছনের একটা চেঞ্জ আছে, সেটা আমরা সামনে থেকে সরাসরি দেখছি না, সেটা বোঝানোর জন্য এই হিডেন লাইনটা ইউজ করা হয়। এটাও আমরা নেক্সট উইকে যখন অর্থোগ্রাফিক প্রজেকশন দেখবো ওখানে দেখবা যে হিডেন লাইনের ইউজটা অনেক বেশি, মানে ওইখানে পেছনের দিকে কোথায় কি চেঞ্জ হচ্ছে বোঝানোর জন্য আমরা হিডেন লাইন ইউজ করি। হিডেন লাইনের পরে আসলো এটাকে বলা হয় চেইন লাইন। কোথায় দাঁড়াও, নামটা আমি একবার দেখে নেই। চেইন লাইন, এখানে নাম দিয়েছে কাটিং প্লেন লাইন, এটার আরেকটা নাম হলো চেইন লাইনও বলে। এই বাংলা বইতে বাংলা একটা বই আছে, এটা গৌতম something নাম, বাসাতেই বইটা কোথাও যেন আছে, খুঁজে দেখতে হবে। এটাকে চেইন লাইন বলা হয় নরমালি, এবং এই চেইন লাইনের ইউজটা হয় কাটিং প্লেন লাইনের হিসেবে। কাটিং প্লেন লাইন মানে কি, যে ধরো আমরা যখন গ্রাফিক্যালি চিন্তা করব, এই যে এই ফিগারটা কথা চিন্তা করবো, যে আমরা মাঝখানে তো একটা এক্সিস দিয়ে নিলাম, যে এটা হলো আমাদের একদম মিডল এক্সিসটা, আর এখানে দুইটা হলো এক্সিস দিয়ে নিলাম, যে এইটার সাথে ডিপেন্ড করে এই সিমেট্রিটা হবে এখানে, আবার এই লাইনের উপর বেস করে এখানে একটা সার্কেল আসছে এই পয়েন্টটাতে। সো এই এক্সিস গুলো আমরা যে লাইন দিয়ে দিব সেই লাইনটাকে এখানে বলা হচ্ছে কাটিং প্লেন লাইন, ঠিক আছে। আর কাটিং লাইনের পরে সবার শেষে আসলো যেটা কাটিং লাইন প্লেন লাইনের মতোই একটু চওড়া করে দেয়া হয়, এটা হলো আমাদের ইয়ের জন্য ইউজ করে, এটা ডাইমেনশনাল, এটা ইউজ করছে কাটিং প্লেন আর সেন্টার লাইন দুইটার ক্ষেত্রে, ঠিক আছে। এইটার ইউজটা আমাদের মনে হয় না কোথাও আসবে, তারপর আমি নেক্সট দিন এটা সম্পর্কে আরেকটু আলোচনা করব। এই লাস্ট যেটা আছে
এটার ইউজটা আমাদের এই দেখো গ্রাফেও কোথাও নাই, এবং এটা আমাদের যেসব অর্থোগ্রাফিক প্রজেকশন বা আমরা ওয়্যারিং দেখবো সেখানেও আসবে না। আমাদের এই কাটিং প্লেন লাইন বা কাটিং চেইন লাইন, প্লেন লাইনটা জানি কেন কি জন্য ব্যবহার এটা হয় হলো বলেন? এক্সিস হিসাবে। আমরা ধরো এক্স ওয়াই এক্সিস দেই না, যে একটা স্যার রেফারেন্স ওয়াই লাইন। এক্সিস সময় ইয়াটা ইউজ করবো আমরা স্যার নাকি স্যার? ধরো এই যে এটা হলো এক্স এক্সিস, এক্স এক্সিসে আমরা এই লাইনটা ইউজ জি করব। স্যার। আবার এখানে আমরা ওয়াই এক্সিস দুটো ধরলাম, একটা ধরলাম এই অবজেক্ট দুটার জন্য, যে এই এক্সিস কে সেন্টার করে এই অবজেক্ট দুটো আছে, মানে এইটার দুই পাশে সিমেট্রিক অবস্থা আছে, মিরর। আবার এখানেও এটা ইউজ করলাম যে এই এক্সিস দুটো যে পয়েন্টে কাট করলো সেই পয়েন্টকে সেন্টার করে একটা সার্কেল এখানে আছে। তো এই ধরনের যখন রেফারেন্স লাইন ইউজ করা হবে, সেই রেফারেন্স লাইনকে আমরা এই চেইন লাইন দিয়ে প্রকাশ করব। এটাকে কাটিং প্লেন লাইন বা রেফারেন্স লাইন অথবা সেন্টার লাইন, সরি চেইন লাইন, সব নামেই প্রকাশ করে। বুঝা গেছে? স্যার আউটলাইনের পরের লাইনটাকে স্যার আমরা কি বলবো স্যার? এইটাকে এক এক জায়গায় এক এক নামে দেয়, যেমন এইখানেই নাম দিয়েছে, এই যে কোথায় যেন দেখলাম, এই যে লিডার লাইন। লিডার লাইন হলো এটাই। আবার এখানে দিয়েছে ডাইমেনশন লাইন, এই ডাইমেনশন লাইনও একই। মানে এটা হলো আমরা সাধারণত কোথায় কি ইউজ করা হয়, মানে এটার লেন্থ কত সেটা বোঝানোর জন্য আমরা ইউজ করলাম ডাইমেনশন লাইন। এটার এটা কি জিনিস সেটা বোঝানোর জন্য ইউজ করলাম, সেখানে বললাম লিডার লাইন। যখন যেখানে ইউজ করা হবে যেভাবে, সেই অনুযায়ী আমরা এটার নাম দিব। আবার এই যে এইখানে দেখো যে মেইন অবজেক্টটা এই পর্যন্ত ছিল, এটাকে আবার একটু লেন্থ বোঝানোর জন্য বাড়িয়ে তারপরে হলো অ্যারোটা দেয়া হলো। এই যে এখানে যেমন বলা হচ্ছে এক্সটেনশন লাইন, তো এক্সটেনশন লাইন হিসেবে ওইটা ইউজ করা হচ্ছে। এটা হলো প্রয়োজন হিসেবে, যেখানে যখন যেরকম দরকার হয় ওই অনুযায়ী আমরা ইউজ করব। এক্সটেনশন লাইন হতে পারে, ডাইমেনশন লাইন হতে পারে, লিডার লাইন হতে পারে, তিনটার ইউজ এটা হতে পারে। আর সর্বশেষ লাইনটার নামটার কথা কি বললেন স্যার? চেইন লাইন, চেইন, স্যার দুইটাই চেইন লাইন বা স্যার দুটাই চেইন লাইন। কাটিং প্লেন লাইন? এইটা কাটিং প্লেন লাইন, এটা হলো কাটিং প্লেন লাইন। এইটার আমাদের ইউজটা খুব একটা নাই, তারপর বললাম আমি আরেকবার আমি দেখে নিব এটা কোথাও ইউজ হবে কিনা। এটা যেমন প্র্যাকটিক্যালি কাজ করার সময় আমি কোথাও পাইনি। এটা দুইটাই চেন লাইন, এইটাকে বলা হচ্ছে কাটিং প্লেন লাইন বা রেফারেন্স লাইন, এই 3 নাম্বার যেটা। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমাদের এই কয় রকমের লাইন এখানে আসলো। এরপর আমাদের যেটা আছে সেটা হলো লাইনের ইউজ গুলো মোটামুটি আমাদের বোঝা গেল। এই যে এখানে যেমন দেখানোই আছে যে থিক লাইন, যেটা যে শুরুতে ছিল। নরমালি চিকন লাইন গুলো অনেক জায়গাতে ইউজ করা হচ্ছে, ডাইমেনশনের জন্য, এক্সটেনশনের জন্য, তারপর লিডার লাইন, সেকশন লাইনের জন্য ইউজ করা হচ্ছে। ফ্রি হ্যান্ড লাইন হলো এই যে এইখানেই দেখানো হচ্ছে যে ব্রেক করার জন্য। সেকশন লাইন বলতে কি স্যার আমরা পার্ট করার সময় স্যার যেটাকে বলতেছি ওইটা স্যার? কোনটা? মানে সেকশন লাইন মানে পার্ট পার্ট সেকশন যখন লাইন করব হলো তখন? এটাকে ওই যে যখন আমরা ধরো মানে এটা এমন জায়গায় ইউজ করব যে এই জায়গাটাতে আমাদের হয়তো এখানে না স্যার ক্ষেত্রফল বোঝানোর জন্য স্যার? না, ক্ষেত্রফল ঠিক না, ক্ষেত্রফল সব জায়গায় বোঝানো হবে, যে এই জায়গাটা আর এই জায়গাটার মধ্যে যে একটা পার্থক্য আছে, এই পার্থক্যটা বোঝানোর জন্য আমরা ইউজ করি। যে ধরো এটা হয়তো সামনের দিকে আছে, মাঝখানের জায়গাটা, এটা হয়তো পেছনের দিকে আছে, অথবা এটা সামনে আছে এটা পেছনে আছে। এই যে ডিফারেন্সটা বোঝানোর জন্য আমরা একটা একটা এরিয়াকে এরকম সেকশন লাইন দিয়ে ইয়ে করে দিই, শেড করে দিই। নির্দেশনা। তারপরে এই যে ব্রেক লাইন যেটা বললাম, যে যখন লেন্থ অনেক বড় হয়, ওয়ান ডাইমেনশনাল এর ক্ষেত্রে এটা ইউজ করা হচ্ছে। হিডেন লাইন, এটাও নেক্সট উইকে আমাদের কাজে লেগে যাবে, তখন দেখবা। চেইন থিন লাইন, যেটা তো বললামই যে সেন্টার লাইনের হিসেবে ইউজ করা হচ্ছে।